আমরা সবাই জানি যে পৃথিবী সবসময় মানুষের বসবাসের জন্য উপযোগী থাকবে না, আর তাই আমাদের সভ্যতাকে টিকিয়ে রাখতে অন্য কোনো বসবাসযোগ্য প্লেন টিকিয়ে থাকতে হবে। খুব সহজ লাগছে তাই না? কিন্তু আমরা এটাই জানি না যে আমাদের এই মহাবিশ্ব ঠিক কতটা বড়। আমরা যদি মহাকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চাই তাহলে আমাদের খুবই দ্রুত গতিতে চলতে হবে, যেটা কিনা বর্তমানে কোনো স্পেসশিপ অ্যাচিভ করতে পারেনি। বিশ্বাস না করলেও এই গতিকে অবশ্যই আলোর চেয়েও বেশি দ্রুত গতির হতে হবে, আর এই গতিকে লুডিক্রস স্পিড বলা হয়। তবে বর্তমানে নাসার বিজ্ঞানীরা এমন একটি ইঞ্জিন তৈরি করেছে যেটা ফিজিক্সের বেশ কিছু সূত্রকে মানে না। তাহলে সত্যি কি এটা ভবিষ্যতে আলোর গতির মতো গতি অ্যাচিভ করতে পারবে? মানুষকে মহাকাশে এই গতি নিয়ে চলতে পারবে? আমাদের সৌরজগতের সবচেয়ে কাছের সৌরজগৎ হচ্ছে আলফা সেঞ্চুরি, যা প্রায় আমাদের থেকে 4.3 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। অর্থাৎ আমরা যদি আলোর গতিতে চলতে পারি তাহলে আমাদের সময় লাগবে 4.3 বছর। হ্যাঁ, আমরা সেখানে রকেটের মাধ্যমে যেতে পারি, তবে এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর জ্বালানি নিয়ে। আলফা সেঞ্চুরিতে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে ফিউল দরকার হবে, আর এত পরিমাণ ফিউল রকেটের সঙ্গে নিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। তাই আমাদের এমন বিশেষ প্রযুক্তির দরকার যেটা নিজে থেকেই নিজের জন্য শক্তি উৎপাদন করতে সক্ষম হবে, যার জন্য প্রচুর পরিমাণে ফিউল সাথে করে নিয়ে যাওয়ার দরকার হবে না। আর এমনই একটি ইঞ্জিন আবিষ্কার করা হয়ে গেছে। শুনে অবাক লাগলেও এটা কোনো প্রকার সায়েন্স ফিকশন নয়। আর এই ইঞ্জিনের একটি অ্যাডভান্টেজ হচ্ছে এটা কোনো প্রকার ডাস্ট নিষ্কাশন করে না। আর এই ইঞ্জিনটি চালানোর জন্য শুধুমাত্র রকেটে ফিট করলেই হবে। আর এই ইঞ্জিনটির নাম হচ্ছে ইএম ড্রাইভ, মানে ইম্পসিবল ইঞ্জিন। তাহলে আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি এই ইএম ড্রাইভ কিভাবে কাজ করে। আমি আদন আর আপনারা দেখছেন বিজ্ঞান ফ্যাক্টরি। তাহলে চলুন শুরু করা যাক। ইএম ড্রাইভ ইঞ্জিনটিকে দেখলে অনেকটা এরকম দেখায়। এটাকে দেখলে প্রায় অনেকটা রকেট ইঞ্জিনের মতো লাগে। আর এই ইএম ড্রাইভ ইঞ্জিনটিকে একবার বানানোর পর এটাকে মোটেই খোলা সম্ভব নয়। এই ইঞ্জিনের ভেতরে বদ্ধ চেম্বারের মধ্যে মাইক্রোওয়েভকে অসংখ্যবার বাউন্স করে শক্তি উৎপাদন করা হয়, আর এই শক্তিটি কাজে লাগিয়ে এই ইঞ্জিনটি চলতে পারার ক্ষমতা অ্যাচিভ করে। এটা অনেক অদ্ভুত বিষয় যেটা অন্য সব রকেট ইঞ্জিনে থাকে না। আর তাই এই ইএম ড্রাইভ অনেক স্পেশাল একটা ইঞ্জিন। একটি স্পেসশিপকে চলমান করার জন্য একটি ধাক্কার মতো গতি অ্যাচিভ করতে হবে। কেমন যেন কঠিন লাগছে বিষয়টা, তবে চিন্তা করার কোনো কারণ নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি যখন কোনো বলকে মাটিতে সজোরে আঘাত করেন তখন সেই বলটি মাটিতে আঘাত করার ফলে চলন গতি লাভ করতে পারে। একইভাবে একটি রকেট প্রচুর পরিমাণে গ্যাস নিচের দিকে ধাক্কা দিয়ে উপরে উঠতে পারে, কিন্তু এই ইএম ড্রাইভ কোনো কিছুকে ধাক্কা দেয় না। এই ইএম ড্রাইভ ইঞ্জিনের ভেতরে অনেকগুলো মাইক্রোওয়েভ বাউন্স করে, যার ফলে এটি চলন গতি অ্যাচিভ করতে পারে। এই ইঞ্জিনটি কিভাবে কাজ করে তা পদার্থবিজ্ঞানের নীতির বাইরে চলে যায়। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা ঠিক কেউই জানি না যে এই ইঞ্জিনটি পদার্থবিজ্ঞানের ঠিক কোন নীতিটি অনুসরণ করে। কিন্তু আমরা যদি এই ইঞ্জিনটি ব্যবহার করতে পারি তাহলে আমরা হয়তো ফিজিক্সের নতুন কোনো নীতি আবিষ্কার করতে পারবো। এই ইএম ড্রাইভের ধারণাটি প্রথম সামনে আসে 2001 সালে। আর এই ইএম ড্রাইভকে নিয়ে গবেষণা করার জন্য একটি রিসার্চ টিমও গঠন করা হয়েছিল। অনেক চেষ্টার পর এই রিসার্চ টিম এই ইএম ড্রাইভ থেকে কিছু পরিমাণ শক্তি উৎপাদন করতে সক্ষম হয়। যদিও এই পরিমাণ শক্তি দিয়ে বইয়ের পৃষ্ঠাকেও উল্টানো একদমই সম্ভব নয়। বিগত 20 বছর ধরে এটিকে নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করা হয়, কিন্তু এর রেজাল্ট তেমন একটা ভালো ছিল না যে সেটা সবার কাছে তুলে ধরবে। কিছু বিশেষজ্ঞরা মনে করেন এই ইএম ড্রাইভ কোনোদিনও কাজ করবে না, আর ফিজিক্সের দিক দিয়েও এই ইএম ড্রাইভ কোনো সূত্রে চলতে পারে না। কিন্তু এর আগে অনেক চমৎকার ও ইঞ্জিনও আবিষ্কার হয়েছে। এদের মধ্যে সবথেকে স্পেশাল যেটা তার নাম হচ্ছে আয়ন ড্রাইভ। এই আয়ন ড্রাইভ সোলার পাওয়ারকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি তৈরি করে, আর এই ইলেকট্রিসিটিকে একটি নজল দ্বারা বাইরে বের করে চলতে পারে। বর্তমানে এই টেকনোলজি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় বিভিন্ন স্পেসক্রাফটে। একটু উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন। স্পেস শাটল নাম শুনেছেন নিশ্চয়ই। এটিকে যখন লঞ্চ করা হয় তখন এটা একটা বুস্টার ইঞ্জিনের দ্বারা প্রচুর থ্রাস্ট প্রদান করে পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে স্পেসে যায় বা মহাকাশে যায়। এরপর যখন এটি বুস্টার ইঞ্জিনগুলো থেকে ডিটাচ বা আলাদা হয় তখন হয়তো দেখবেন নীল রঙের থ্রাস্ট বের হচ্ছে ইঞ্জিনের নজল দিয়ে, আর এটাই হচ্ছে আয়ন ড্রাইভের ইঞ্জিন। তবে আয়ন ড্রাইভের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই আয়ন ড্রাইভ অনেক স্লো গতিতে চলতে পারে, কিন্তু এটা অনেক কম ফিউল ব্যবহার করে চলে।
লুনার গেটওয়ে স্পেসক্রাফটে বর্তমানে নাসা একটি সোলার প্রোপেলেন্ট প্রযুক্তি ব্যবহার করছে, আর ভবিষ্যতে এই স্পেসশিপ চাঁদকে প্রদক্ষিণ করে চলবে। তবে নাসা 2021 সালের এপ্রিল মাসেই এই আয়ন ড্রাইভ প্রযুক্তিটিকে বাদ দিয়ে দেয়। আর নাসা আরেকটি টেকনোলজির উপর কাজ করছে যা কিনা অনেক পাওয়ার এফিশিয়েন্ট এবং অনেক দ্রুত গতিতে চলতে সক্ষম হবে। নিউক্লিয়ার পালস প্রপালশন, এটা বম্বার প্লেনদের জন্য তৈরি করা হয়েছিল। নিউক্লিয়ার রিয়েক্টর স্পেসক্রাফটকে অনেক শক্তি প্রদান করবে, আর এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা মহাকাশে অতি শীতল পরিবেশেও চলতে সক্ষম, সূর্যের আলো ছাড়াও। আর এর সাহায্যে সঠিক সময়ের মধ্যে এক প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটে যাতায়াত করা সম্ভব হবে। তবে এটিকে চালানোর জন্য কিছু পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের। এটিকে চালানোর জন্য অত্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম যুক্ত জ্বালানি, যা পারমাণবিক চুল্লির মতো অত্যাধিক তাপমাত্রা সহ্য করতে হবে, যা মোটেই সুরক্ষিত হবে না। 2030 সালে এমন একটি স্পেসশিপকে লঞ্চ করা হবে যার নাম হচ্ছে স্পেস ট্রাক। আর এই মহাকাশযান এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে চলাচল করবে, আর এর শক্তির উৎস থাকবে একটি এনার্জি মডিউল। এটি মূলত একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে এটি একটি কার্গো মহাকাশযানকে চালানোর জন্য সাফিসিয়েন্ট শক্তি প্রদান করবে। তবে এটিকে যদি মঙ্গলে পাঠানো হয় তবে এটা সেখানে যেতে প্রায় 1 বছর সময় লাগবে। আর তাই এই সমস্যাকে সমাধান করার জন্য নাসা মহাকাশে একটি 10 কিলোওয়াটের একটি পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবে, আর এটা চাঁদে ল্যান্ড করার মতো শক্তি প্রদান করতে সক্ষম হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটা সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।